টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে দ্বিতীয় স্কুলটা রয়েছে রায়মার্টিনে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে দ্বিতীয় স্কুলটা রয়েছে সেটা তোমাদের রায়মার্টিনে প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 294 পেজে পেয়ে যাবে। এর আগে তোমাদের প্রথম যে স্কুলটা তার প্রশ্ন উত্তর করিয়েছি এবং তোমাদের সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন, প্রশ্ন এবং উত্তর দিয়েছি। যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, সেখানে এবার থেকে তোমাদের পূর্ণমান থাকবে 30। অর্থাৎ এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তার জন্য এই ভিডিওর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন বা নাম্বার বিভাজন সেটা কিন্তু নিয়ে আলোচনা করেছি, তারপরে আমি তোমাদের এই প্রশ্নোত্তর পর্বে ঢুকেছি। তো এই স্কুলটার নাম হচ্ছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 294। তো দেখো, প্রথমে তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, এশিয়া মহাদেশ, এই চারটে চ্যাপ্টার রয়েছে। পৃথিবীর পরিক্রমণ থেকে তোমাদের থাকবে 2টো এমসিকিউ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে থাকবে তোমাদের 2টো এমসিকিউ, এশিয়া মহাদেশ থেকে থাকবে 2টো এমসিকিউ। আর এই চারটে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বর মাস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো, এই স্কুলে যে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 6 = 6। প্রথম যে প্রশ্ন কি রয়েছে দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে মার্চ নাকি 21শে জুন নাকি 21শে ডিসেম্বর নাকি 23শে সেপ্টেম্বর? এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে 21শে জুন। পরের প্রশ্ন 2 নম্বর, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর নাকি 22শে ডিসেম্বর? উত্তর হবে 21শে জুন। নেক্সট, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা নাকি নিরক্ষরেখা নাকি সুমেরু বৃত্ত রেখা? উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নেক্সট, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি নাকি 90টি? উত্তর হচ্ছে 178টি। নেক্সট দেখো, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর নাকি বেলে পাথর দিয়ে? উত্তর হচ্ছে, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বেলে পাথর দিয়ে। চলে আসবো পরের প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে পামির গ্রন্থি থেকে, আনাতোলিয়া মালভূমি থেকে, আর্মেনীয় গ্রন্থি থেকে নাকি তিব্বত মালভূমি থেকে? এই যেটা সঠিক উত্তর সেটা তোমাদের হবে আর্মেনীয় গ্রন্থি থেকে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো কি আছে, এটা এটা হবে ½ × 4 = 2 হবে, ঠিক আছে। মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার। সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থানে। বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। আর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। চলে আসবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 2 = 2। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? উত্তর লিখবে 27.5 দিনে। পরের প্রশ্ন, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? উত্তর লিখবে রাত 11:30 থেকে 5:30 বাদ দিলে সন্ধ্যে 6টা হয়, ঠিক আছে, সন্ধ্যে 6টায় শুরু হয়েছিল। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায় বা কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি উত্তর থেকে, দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার 23 ডিগ্রি দক্ষিণের মধ্যে সূর্যের একটা আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ বলে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় রবিমার্গ কাকে বলে এটাও কিন্তু আসতে পারে।
রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ হচ্ছে পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবি মার্গ বলে। পরের প্রশ্ন দেখো, মকর সংক্রান্তি কাকে বলে? উত্তর লিখবে সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখার অর্থাৎ 23 ডিগ্রি দক্ষিণের উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। 14 ঘন্টা দিন 10 ঘন্টা রাত হয়। এই দিনকে বলা হয় মকর ক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি। তো এই দিন কেমন অবস্থা থাকে দেখো, 22শে ডিসেম্বর এই দিনটিতে মধ্যাহ্নে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখায় লম্বভাবে পতিত হয়। 2. দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে। 3. ছায়াবৃত্তর প্রতিটি সমঅক্ষরেখাকে অসমানভাবে ভাগ করে। এর ফলাফল কি লিখবে? মকর সংক্রান্তির দিন দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? তো সমচাপ রেখা কাকে বলে দেখো, এখানে তোমাদের ডিসপ্লে হচ্ছে। সমচাপ রেখা পয়েন্ট দিবে, দিয়ে সমচাপ রেখা কাকে বলে সেটা লিখবে, তারপরে তার বৈশিষ্ট্যটা লিখে দেবে। কারণ অনেক সময় তোমাদের সমচাপ রেখার বৈশিষ্ট্য থাকে, তো এখানে বৈশিষ্ট্যটাও লিখে দিয়েছি যাতে তোমাদের একসঙ্গে তোমরা এর উত্তরটা দিতে পারো। ঠিক আছে, এখানে 7টা পয়েন্ট আছে বৈশিষ্ট্যের, সুন্দর করে কিন্তু লিখে নেবে। চলে আসছি পরের প্রশ্ন। আমি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্দেশ করো। তো এখানে দেখো অক্ষরেখা আর দ্রাঘিমারেখার পার্থক্য, যেটা তোমাদের আগেও ছিল, আগেও পড়িয়েছি। বিষয় কি আছে? সংজ্ঞা, সংখ্যা, আকৃতি আর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তো এখানে দেখো শেষ ঘরটা যদি তোমরা বুঝতে না পারো, আমি শেষ ঘরটা শুধু পড়ে দিচ্ছি। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর সর্বনিম্ন মান 0 ডিগ্রি, আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো প্রথমে দেখো বায়ুচাপ বলয় বা এয়ার প্রেসার বেল্ট দিয়ে কি লিখবে? পৃথিবীতে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুতে প্রায় সারা বছরই স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়াকারে অবস্থান করতে দেখা যায়। পৃথিবীর এই উচ্চচাপ ও নিম্নচাপযুক্ত বলয়াঞ্চল বায়ুচাপ বলয় নামে পরিচিত। দিয়ে পয়েন্ট দেবে সৃষ্টি, দিয়ে লিখবে গোলাকার পৃথিবীর বিভিন্ন স্থানে আবর্তন গতির তারতম্য এবং লম্ব ও তির্যক সূর্যরশ্মি বায়ুচাপ বলয় সৃষ্টিতে সাহায্য করেছে। অবস্থান পয়েন্ট দেবে, দিয়ে লিখবে পৃথিবীতে বায়ুচাপ বলয়গুলি বিভিন্ন অক্ষাংশের পূর্ব পশ্চিমে বিস্তৃত। দিয়ে এই ছবিটা সুন্দর করে তোমরা এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। তো এখানে যে বিষয়গুলো নিয়ে পার্থক্য লেখানো হয়েছে, সংজ্ঞা, উষ্ণতা, জলীয় বাষ্প আর বায়ুচাপের মাত্রা, এই বিষয়গুলোর উপরে পার্থক্যটা লেখা হয়েছে। পার্থক্যটা সুন্দর করে তোমরা লিখে নিও। আচ্ছা, শেষ যে লাইনটা আছে অর্থাৎ শেষ বিষয়টা যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমি পড়ে দিচ্ছি। বায়ুচাপের মাত্রা 1000 তারা মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, আর বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। ঠিক আছে, এবার দেখো চলে আসবো আমরা পরবর্তী যেটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এবার দেখো প্রথমে যেটা আমরা এখানে ডিসপ্লে করছি সেটা সুন্দর করে তোমরা দেখে নেবে। ঋতুচক্র কাকে বলে সেটা প্রথমে লিখবে, তারপরে তোমরা প্রথম থেকে শুরু করে বসন্তকাল থেকে শুরু করলে, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল লিখলে। তারপরে দেখো এর কন্টিনিউশন পার্ট আছে, সেই কন্টিনিউশন পার্টটা তোমরা দেখে নাও। সুন্দর করে ভিডিওটা পজ করো, দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি আর পড়লাম না। এর কন্টিনিউশন পার্ট শরৎকাল, দিয়ে শরৎকালের পয়েন্টটা এখানে ডিসপ্লে হচ্ছে, এটা সুন্দর করে লিখবে। তারপর পরবর্তীতে শীতকাল, শীতকাল লিখলে। তারপরে তোমরা ঋতুচক্রের এই যে ছবিটা, এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে পরবর্তী প্রশ্ন, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। দিয়ে তোমাদের এই উত্তরটা কেমন হবে দেখো। প্রথম পয়েন্ট দিবে মৌসুমী জলবায়ু অঞ্চল, দিয়ে অবস্থান লিখবে। এর অবস্থানটা লেখা হয়ে গেল। অবস্থান 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ। কি কি দেশসমূহ আছে দেখো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন ও জাপানের দক্ষিণাংশ প্রভৃতি স্থানে এই জলবায়ু দেখা যায়। প্রধান বৈশিষ্ট্য,
দেখো বৈশিষ্ট্যের পয়েন্ট করে লেখা আছে। প্রথমে পয়েন্ট দেবে উষ্ণতা, দিয়ে উষ্ণতা পয়েন্ট করে লিখবে। তারপরে পয়েন্ট দেবে বৃষ্টিপাত, তারপরে পয়েন্ট দেবে বায়ুপ্রবাহ, দিয়ে এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো শেষ করলাম। এবার দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এর অবস্থানটাকে লিখবে। 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক ইত্যাদি দেশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। যে প্রধান বৈশিষ্ট্য একইভাবে উষ্ণতার কি বৈশিষ্ট্য থাকে, বৃষ্টিপাতের কি বৈশিষ্ট্য, আবহাওয়ার কি বৈশিষ্ট্য, এটাও কিন্তু সুন্দর করে লিখবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কি আছে, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য লেখো আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও। এর উত্তরটা প্রধান বৈশিষ্ট্য দিয়ে পয়েন্ট দেবে, দিয়ে উষ্ণতা পয়েন্ট করবে, উষ্ণতা পয়েন্ট করে লিখবে সূর্যরশ্মির লম্বভাবে পড়ে বলে সারা বছর উষ্ণতা বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে লিখবে প্রায় প্রতিদিন বিকালে ঝড় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ পরিমাণ বৃষ্টিপাত হয়, একে 4 o'clock রেনফল বলা হয়। তোমাদের পরীক্ষা থাকতে পারে 4 o'clock রেনফল কাকে বলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার, দিয়ে তারপর অন্যান্য বৈশিষ্ট্য পয়েন্ট করবে, দিয়ে সবশেষে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম এখানে লিখবে। ঠিক আছে, দেখো এখানে যে সেকেন্ড পার্টের যে প্রশ্ন আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম, সেটা কি কি, আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো, সিনকোনা ইত্যাদি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো এখানেও পয়েন্ট করে লিখতে হবে। প্রথমে লিখবে দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল। একে ভূতাত্ত্বিক সমীক্ষায় জানা গেছে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের 60% দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলিতে সঞ্চিত রয়েছে। এদের মধ্যে সৌদি আরবেই 26% তেল সঞ্চিত রয়েছে। তবে জনপ্রতি খনিজ তেলের সঞ্চয়ের ভিত্তিতে কুয়েতের স্থান সবার উপরে। এখানে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের 16% সঞ্চিত রয়েছে। এখানকার প্রতিটি দেশের প্রধান প্রধান তৈল খনিগুলির নাম উল্লেখ করা হলো। দিয়ে তোমরা সৌদি আরব লিখবে, পয়েন্ট করবে, দিয়ে এখানকার যে তৈল খনিগুলো আছে। দেখো সাফানিয়া তোমাদের এটাও করিয়েছি, সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈল খনি, সেটাও কিন্তু লিখবে। আর যদি বলা হয় বিশ্বের বৃহত্তম তৈল খনি কোনটা, সেটা হচ্ছে ঘাওয়ার। এটা হচ্ছে সমুদ্রগর্ভের হচ্ছে সাফানিয়া, আর বৃহত্তম হচ্ছে ঘাওয়ার। তারপরে পয়েন্ট করবে ইরান, তারপরে পয়েন্ট করবে ইরাক, তারপরে পয়েন্ট করবে কুয়েত। আচ্ছা, তারপরে এই প্রশ্নের কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা তোমরা দেখে নাও। কাতার পয়েন্ট করবে, কাতার পয়েন্ট করে কাতারের যে তৈল খনিগুলোর নাম লিখবে। তারপরে সংযুক্ত আরব আমিরশাহী পয়েন্ট করবে, দিয়ে এখানকার যে তৈল খনি আছে সেগুলোর নাম যেমন করে এখানে লেখানো হচ্ছে সেটা লিখবে। আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 7 নম্বর ওমান, দিয়ে 8 নম্বর সিরিয়া। ঠিক আছে, দিয়ে এই উত্তরে লেখা তোমরা শেষ করবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের যে হলিস্টিক প্যাটার্নগুলি আছে। এবার তোমাদের পরীক্ষা, তার প্রশ্ন এবং তার উত্তর। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এরপরে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং জেলা লিখতে ভুলবে না। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসে হবে, তার জন্য তোমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। তোমাদের রাইমার্টিনি যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি, এছাড়াও তোমাদের যে সাজেশন প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।